যাওয়া হলো সবাই মিলে। হুড়মুড় করে ছেলের পাল চলল মাস্টারমশাইয়ের সঙ্গে। আমরা আগে আগে, ওরা আমাদের পেছনে। সেই নিবিড় ঝোপটিতে আমি নিয়ে গেলাম ওদের সকলকে। যে দৃশ্য চোখে পড়লো তা কখনো ভুলবো না। এত বৎসর পরেও সে দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পাই এখনো। সবাই মিলে ঝোপঝাপ ভেঙে সেই আমরা তলা গিয়ে পৌঁছালাম। যা দেখলুম তা অবিকল এই। ওয়েলকাম টু। আজকে পড়তে চলেছে আপনাদের জন্য ভূত, বিভূতিভূষণের ভয় সমগ্রের একটি গল্প ভূত। শুরু করতে চললাম আজকের গল্প ভূত। কি বাদামি হতো শ্রীশ পোড়ামানিকের বাগানে। রাস্তার ধারেই বড় বাগানটা, অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি। নিবিড় অন্ধকার বাগানের মধ্যে দিনের বেলাতেই একটু দূরে আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা, রাখাল মাস্টারের স্কুল। একটা বড় তুত গাছ আর স্কুলের প্রাঙ্গণে ছিল, সেজন্যই আমরা বলি তুততলার স্কুল। দুজন মাস্টার আমাদের স্কুলে, একজন হলেন হীরালাল চক্রবর্তী। স্কুলের পাশেই এর এক হাড়ির দোকান আছে, তাই এর নাম হাড়ি বেচা মাস্টার। মাস্টারও নয়, সাক্ষাৎ জম। বেতের বহর দেখলে পিলে চমকে যায় আমাদের। টিফিনের সময় মাস্টারমশাইরা সব ঘুমোতেন। আমরা নিজেরাই নিজেদের ইচ্ছে বাগানে মাঠে বেরিয়ে ঘন্টাখানেক পরে এসে হয়তো দেখি তখনও মাস্টারমশাইদের ঘুম ভাঙেনি। সুতরাং তখন আমাদের টিফিন শেষ হলো না। টিফিনের মানে হচ্ছে ছুটি, মাস্টারমশাইদের ঘুমাবার ছুটি। সেদিনও এমনই হলো। রেল লাইন আমাদের স্কুল থেকে অনেক দূর। আমরা মাতলার পুল পেরিয়ে এলাম, রেল লাইন পেরিয়ে গেলাম। ঘন্টাখানেক পরে এসেও দেখি এখনো হাড়ি বেচা মাস্টার নাক ডাকছে। নারায়ণ বললে, ওরে চুপি চুপি চেঁচাসনি, চল ততক্ষণে পোড়ামানিকদের বাগানে বাদাম খেয়ে আসি। আমাদের দলে সবাই মত দিল। আমি বললাম, বাদাম পাড়া সোজা কথা, তলায় কথা পড়ে থাকে এ সময়, চল তো দেখি। এইবার সবাই আমরা মিলে পোড়ামানিকদের বাগানে ঢুকলাম পুলের তলার রাস্তা দিয়ে। দুপুর দুটো, রোদে ঝিমঝিম করছে। শরৎকাল, রোদের তেজ খুব বেশি। গত বর্ষায় আগাছার জঙ্গল ঝোপঝাপ কিছুই কাটা হয়নি, মেজায় বৃদ্ধি পেয়েছে বাগানের মধ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে সুড়িপথ, এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে আসছে নিচের দিকে এবং মাথার ওপর ঝুলছে। আমরা এই বাগানের সব অংশ যাইনি। মস্ত বড় বাগানটা পাকা রাস্তা থেকে গিয়ে নদীর ধার পর্যন্ত লম্বা। পেয়ারাও ছিল কোনো কোনো গাছে, কিন্তু অসময়ের পেয়ারা তেমন বড় হয়নি। ফল আরও যদি কোনো কিছু থাকে, খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে গেলাম। বাদাম তো মিললই না, যা বা পাওয়া গেল ইট দিয়ে চেঁচে তার শ্বাস বের করবার ধৈর্য আমার ছিল না। সুতরাং দলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। নদীর দিকে বন বেজায় ঘন, এদিকে বড় একটা কেউ আসে না। খসখস শব্দ শুকনো পাতার উপর দিয়ে যেন শেয়াল চলে গেল। কুল্লো পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায়। আমারও যেন কেমন ভয় ভয় করছে। আমাদের স্কুলের ছেলেরা কানে হাত দিয়ে গায়, ঠিক দুঃখর বেলা ভূত মারে ঠেলা, ভূতের নাম রশি, হাতু গেড়ে বসি। সঙ্গে সঙ্গে তার অমনি হাঁটু গেড়ে বসে পড়ল। এসব করলে নাকি ভূতের ভয় চলে যায়। আমরা সঙ্গে কেউ নেই। ঠিক দুপুরবেলাও বটে। মন্তরটা মুখে আউড়ে হাঁটু গেড়ে বসবো। ভূতের নাম রশি হলো কেন? শ্যামও হতে পারত।
কালো হতে পারত, নিবারণ হতেই বা কী আপত্তি ছিল? একটা বাঘ ঘুরে বড় একটা বাঁশবন আর নিবিড় ঝোপ তার তলায়। সেখানটায় গিয়ে আমার বুকের ভেতরটা টিপ টিপ করে হঠাৎ বন্ধ হয়ে গেল। একটা আমড়া গাছের তলায় ঘন ঝোপের মধ্যে আমড়া গাছের গুড়ি ঠেস দিয়ে বসে আছি 12 বাগান দিয়ে। ভালো করে উকি মেরে দেখলাম, হ্যাঁ ঠিক 12 বাগান দিয়ে বটে। সর্বনাশ, সে যে মরে গিয়েছে। বড় বাগানদির বাড়ি আমাদের গায়ের গোসাই পাড়ায় অশ্বত্থলায় মাঠে একখানা দোচলা ঘরে সে থাকতো। কুড়ে ঘর ছিল, কেউ ছিল না তার। পালমশায়ের বাড়ি ঝিগিরি করতো অনেক দিন থেকে। তারপর তার জ্বর হয়ে এই পর্যন্ত জানি। একদিন তাকে তার ঘরে দেখা যায় না, মাস 2 আগের কথা। একটা স্ত্রী লোকের মৃতদেহ পাওয়া গেল বাউরের ধারে বাঁশবনে। শেয়াল কুকুরে তাকে খেয়ে ফেলেছে অনেকটা। সেই রকমই কালো রোগা মতো দেহটা, বড় বাগদিনেরই মতো। সকলে বলল জ্বরের ঘোরে বাউরে জল তুলতে গিয়ে বরে গিয়েছে। সে বড় বাগদিনী আমড়া গাছের গুড়ি ঠেস দিয়ে দিব্যি বসে আছে। আমি এক ছুটে বন ভাঙান ভেঙে দিলুম, ছুট পাকা রাস্তার দিকে। যখন বাদামতলার দলের মধ্যে এসে পৌঁছালাম তখন আমার গা ঠক ঠক করে কাঁপছে। ছেলেরা বলল, কি হয়েছে, কি হয়েছে রে, কি হয়েছে? ও কাঁপছিস কেন, কি হলো? আমি বললাম, ভূত। কোথায় রে? সে কি? বড় বাগদিনী বসে আছে ঝোপের মধ্যে আমড়া তলায়, সেই নদীর ধারের দিকে স্পষ্ট বসে আছে দেখলাম। সে কি রে? তা কখনো হয়? নিজের চোখে দেখলাম, একেবারে স্পষ্ট বড় বাগদিনী। তোর চল তো যাই, দেখি কেমন। তোর মিথ্যে কথা। সবাই মিলে যেতে উদ্যত হলো, কিন্তু সেই সময় দলের চাই নিমাই কলু বলল, না ভাই, ওর কথায় বিশ্বাস করে অত দূর গিয়ে স্কুল ফিরতে বড্ড দেরি হয়ে যাবে। এতক্ষণ মাস্টারের ঘুম ভেঙে গেছে। হাড়ি বেচা মাস্টারদের বেতের বহ জানো তো, সে ঠেলা সামলাবে কে? আমি ভাই যাব না, তোমরা যাও। সব মিথ্যে কথা। ছেলের দলের কৌতূহল মিটে গেল হাড়ি বেচা মাস্টারের বেতের বহর স্মরণ করে। একে একে সবাই স্কুলের দিকে চলল, আমিও ওদের পিছু নিলাম। আমরা গিয়ে দেখি মাস্টারমশাইদের ঘুম খানিক আগেই ভেঙেছে। ওদের কতিক দেখে মনে হলো হাড়ি বেচা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে অধীরভাবে পায়চারি করছিলেন। আমাদের আসতে দেখে বলে উঠলেন, এই যে খেলা বাংলো। আমরাও বলতে পারতুম, আপনার ঘুম ভাঙলো, কিন্তু সেই কথা বলে কি? তার ক্রুদ্ধ দৃষ্টির সামনে আমরা তখন সবাই এতটুকু হয়ে গিয়েছি। ক্লাসে ঢুকে তিনি হাঁকলেন, না, অর্থাৎ আমি। এগিয়ে গেলুম। কোথায় থাকা হয়েছিল? আমি তখন নবমীর পাঠার মতো জড়সড় হয়ে কাঁপছি। এদিকে বড় বাগদিনী, ওদিকে হাড়ি বেচা মাস্টার। আমার অবস্থা অতীব শোচনীয় হয়ে উঠেছে, কিন্তু শেষ অস্ত্র ছিল আমার হাতে। তা ত্যাগ করলাম। বললাম, পণ্ডিত মশাই, দেরি হয়ে গেল কেন ওরা জানে। এই পোড়ামানিকের বাগানে বাদাম কুড়োতে গিয়ে ভূত দেখেছিলাম, তাই। হাড়ি বেচা মাস্টারের মুখে অবিশ্বাস ও আতঙ্ক যুগপৎ ফুটে উঠল। বললেন, ভূত? ভূত কি করে? আগে ভূত সেই যারা। বুঝলুম বাদর, কোথায় ভূত? কিরকম ভূত? শান্ত স্বরে বললাম। আমার সঙ্গীরা সবাই আমার সমর্থন করলে। কি আমাকে কি রকম হাঁপাতে হাঁপাতে আসতে দেখেছিস বলছে কথা? হাড়ি বেচা মাস্টারকে দেখে বললেন, দাদা। রাখাল মাস্টার তামাক খাওয়ার জোগাড় করছিলেন। বললেন, ওই কি বলে শুনুন, রত্না নাকি এখনই ভূত দেখে এসেছে ওই পোড়ামানিকদের বাগানে। পোড়ামানিক কে? আরে ওই শ্রী পোড়ামানিকের বাবার নাম, ওদেরই তো বাগান।
আবার বর্ণনা করি সবিস্তারে। রাখাল, মাস্টার গোড়া, ব্রাহ্মণ, হাঁচি, টিকটিকি, জলপোড়া, তেলপোড়া সব বিশ্বাস করতেন। গম্ভীরভাবে ঘাড় নেড়ে বললেন, তা হবে না, তা হবে না, অপঘাতে মৃত্যু, গতি হয়নি। হারিবেচা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক। অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্যে রয়ে গেছে। তিনি বললেন, কিন্তু দাদা, এই দুপুরবেলা ভূত থাকবে বাগানে, তাও আবার গাছের গুড়িতে ঢেস দিয়ে বসে। তাতে কি, তা থাকবে না ভূত? এমন কিছু লেখাপড়া করে দিয়েছি নাকি? আমাদের আবার মত সব আচ্ছা চলুন গিয়ে দেখি আসি। ছেলেটা সবাই সমস্বরে চিৎকার করে সমর্থন করলো। রাখান মাস্টার বলেন, হ্যাঁ, যত সব ভূত তোমাদের জন্য সেখানে ওখানে বসে আছে কি না, ওরা হলো কি বলে অশরীরী, মানে ওদের শরীরই নেই, ওরা মানে বিশ্বাস অবস্থায়। হারিবেচা মাস্টার বলেন, আরে চলুন না, দেখে আসে গিয়ে কিরকম কাণ্ড, যেতে দোষ কি? আমরা সকলেই তো এই চাই। এরা গেলে এক্ষুনি স্কুলের ছুটি হবে, এখন সেদিকে আমাদের ঝোঁকটাই বেশি। যাওয়া হলো সবাই মিলে। হুড়মুড় করে ছেলের পার চলল মাস্টারমশাইয়ের সঙ্গে। আমরা আগে আগে, ওরা আমাদের পেছনে। সেই নিবিড় ঝোপটিতে আমি নিয়ে গেলাম ওদের সকলকে। যে দৃশ্য চোখে পড়লো তা কখনো ভুলব না। এত বছর পরেও সে দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পাই এখনো। সবাই মিলে ঝোপঝাপ ভেঙে সেই আমড়া তলা গিয়ে পৌঁছালাম। যা দেখলুম তা অবিকল এই। আমড়া গাছের তলায় একটা ছেঁড়া, অতি মলিন, অতি দুর্গন্ধ কাঁথা পাতা, পাশে একটা ভারে ভাটাক জল, একরাশ আমড়ার খোসা ও আটি জড়ো হয়ে আসে বসে। কটক টাটকা, কটক কিছুদিন আগের খাওয়া। একরাশ কাঁচা তেঁতুলের ছিবড়ে, পাকা চলতার ছিবড়ে শুকনো। ছিন্ন কাঁথার ওপরে জীর্ণ শীর্ণ বৃদ্ধা বড় বাগদিনী মরে পড়ে আছে, খানিকটা আগে মারা গিয়েছে। এ সমস্যার কোনো মীমাংসা হয়নি। আমরা হই হই করে বাইরে গিয়ে খবর দিলাম। গ্রাম্য চৌকিদার ও দফাদার দেখতে এলো। কেন যে বড় বাগদিনী জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে, এই প্রশ্ন উত্তর কে দেবে? কেউ বললে ওর মাথা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল, কেউ বলল পুড়তে পেয়েছিল, কিন্তু বড় বাগদিনী মরেছে অনাহারে, শীর্ণতায় ও সম্ভবত আশ্বিন কার্তিক মাসের ম্যালেরিয়ায় ভুগে। কেউ একটু জলও দেয়নি তার মুখে। কেই বা দেবে এ জঙ্গলে? জানতই বা কে? বড় বাগদিনীর এই আত্মগোপনের রহস্য তার সঙ্গেই পরপারে চলে গেল। ধন্যবাদ। কেমন লাগলো আপনাদের এই গল্পটি? যদি আপনাদের ভালো লাগে তবেই একমাত্র লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি খুবই ভালো লেগে থাকে হাইপ করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।